পার্থের জয়ের ধারাটা অ্যাডিলেডে ধরে রাখতে ভারতের কোন টাইপের বোলিং লাইন আপ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ডে নাইট টেস্ট ম্যাচে খেলতে নামা উচিত? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করা যাক। পার্থে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত 295 রানের একটা বিশাল মার্জিনে জয় পেয়ে গেছে, তখন তো অনেকেই বলবে যে এই বোলিং লাইন আপ তাহলে চেঞ্জ করার দরকার কি, এই বোলিং লাইন আপের জন্যই তো ভারত ওই অত বড় মার্জিনে জয়টা পেয়েছে। কিন্তু আমি বলবো এখানে পরিবর্তনের একটা ব্যাপার আছে, একটা প্রশ্ন কিন্তু উঠে আসে, বা পুরোটাই হচ্ছে ওই কন্ডিশনের সাপেক্ষে। এমনি আর কি ম্যাচটা ডে নাইট টেস্ট হবে, তার উপর মানে অ্যাডিলেডের যে আর কি পেস আর বাউন্স সেটা পার্থের তুলনায় কিছুটা তুলনামূলক কম, বেশি কম না হলেও মানে অল্প একটু হলেও ওই জায়গাটায় কম বাউন্স জেনারেট করবে অ্যাডিলেডের উইকেটে। কিন্তু খেলাটা হবে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে। এটা আর কি ডে নাইট টেস্ট ম্যাচ, তার উপর পিঙ্ক বলে খেলা হবে। তো বলের বৈশিষ্ট্য থেকে শুরু করে পিচের চরিত্র সব কিছুই যখন পার্থের থেকে পুরোপুরি ডিফারেন্ট, তো এই জায়গায় ভারতের একাদশে বা পার্টিকুলারলি ভারতের বোলিং লাইন আপে ডেফিনেটলি কিছু চেঞ্জেস আনা দরকার বলে আমি মনে করি। খুব বেশি না হলেও অল্প একটু চেঞ্জ এই জায়গায় আনতে হতেই পারে। তো প্রথমেই আসবো জসপ্রীত বুমরার কথায়। তিনি তো এই টিমের ভাইস ক্যাপ্টেন, আগের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে একদম সামনে থেকে পেস বোলিং অ্যাটাককে লিড করে তিনি ওই জায়গায় ভারতের ওই অত বড় মার্জিনের জয়টা তুলে এনেছিলেন। আর একটা কথা মনে রাখতে হবে, তিনি ছিলেন কিন্তু ওই পার্থ টেস্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে তিনি 8 উইকেট শিকার করেছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটাররা যে অত কম রানে আটকে গেছিল, তার জন্য জসপ্রীত বুমরার ওই জায়গায় একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল। এছাড়া তার ওই 8 উইকেটটা কিন্তু আরও 2-3টা উইকেট বাড়লেও বাড়তে পারতো যদি তার একটু ভাগ্যটা সহায় হতো, কিংবা ওই পার্টিকুলার মোমেন্টে ফিল্ডাররা যদি আরেকটু তৎপরতা দেখাতো। তো জসপ্রীত বুমরার এই অ্যাডিলেড টেস্টের একাদশে থাকা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন উঠবে না, উঠতে পারেও না। কিন্তু সেকেন্ড আর থার্ড পেসার কারা হবেন এই নিয়ে একটু কনফিউশন বা ডাউট রয়ে যাচ্ছে। কারণ মোহাম্মদ সিরাজ আর হর্ষিত রানা খেলেছিলেন পার্থ টেস্টে, তাদের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালোই ছিল। মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 2 উইকেট শিকার করেছিলেন, দুটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট ছিল। আর সেকেন্ড ইনিংসও তিনি 3-3টা উইকেট নিয়েছিলেন, মানে পুরো ম্যাচে টোটাল 5 উইকেট নিয়েছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ইলেভেনের বিপক্ষে যে কিছুদিন আগে প্র্যাকটিস ম্যাচটা খেললো ইন্ডিয়া ওই গোলাপি বলে, সেখানেও তিনি কিন্তু একটা উইকেট জেনারেট করেছিলেন। বেশি ওভার তিনি বোলিং করেননি, ওই মাত্র 7 ওভার বল করেছিলেন, কিন্তু শুরুর দিকে বিপক্ষের রান চাপার কাজটা তিনি খুব ভালোভাবে করেছিলেন। ওই জায়গায় ব্যাটারদের উপর একটা এক্সট্রা বিট অফ প্রেশার তিনি জেনারেট করেছিলেন। আর সিরাজ কিন্তু এই মুহূর্তে বুমরার পরেই ভারতের এই পেস বোলিং লাইন আপের দ্বিতীয় নির্ভরযোগ্য বোলার। যদিও আর কি তার অফ ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় ছিল ভারতের টিম ম্যানেজমেন্ট এই অস্ট্রেলিয়া সফরে আসার আগে, কিন্তু প্রথম টেস্টেই পার্থে তিনি আবার তার বোলিংয়ের পুরনো ঝলক ফিরে পেয়েছেন। ফলে তিনি যে ফর্মে ফিরে এসেছেন এক প্রকার, এটা এখন নিশ্চিতভাবে বলাই যায়। তো আমার মনে হয় না ভারতের টিম ম্যানেজমেন্ট সিরাজকে এই অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে বাদ দেবে বলে। তাহলে 3 নম্বর পেসারের স্পটটা কে দখল করবেন, হর্ষিত রানা নাকি আকাশদীপ? এই জায়গায় কিছুটা কনফিউশন ক্রিয়েট হলেও হতে পারে, কারণ হর্ষিত রানা জাস্ট আর কি আগের ম্যাচেই ডেবিউ হয়েছে টেস্ট ক্রিকেটে। তো সেখানেও আর কি তিনি যথেষ্ট ভালোই বোলিং করেছিলেন। পার্থে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে তিনি ট্রাভিস হেডের মতো একজন এত বড় মাপের ব্যাটারের উইকেট তুলেছিলেন, তাও আবার একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে কিছুটা আর কি পিচ থেকে আর কন্ডিশন থেকে মুভমেন্ট আদায় করে। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইনিংসের একদম শেষের দিকে সেট হয়ে যাওয়া মিচেল স্টার্কের উইকেটটাও তুলে অস্ট্রেলিয়ার ইনিংসটাকে 104 রানে সমাপ্তি ঘটিয়েছিলেন। এছাড়াও সেকেন্ড ইনিংসেও তিনি একটা উইকেট পেয়েছিলেন, সেটাও ছিল অ্যালেক্স ক্যারির উইকেটটা। তো অ্যাজ আ ডেবিউট্যান্ট প্রথম টেস্টে তিনি 2 ইনিংস মিলিয়ে 4 উইকেট পেয়েছিলেন। আর এছাড়াও এই মুহূর্তে তার বোলিংয়ে যেটা সবচেয়ে বেশি করে মনে থাকবে সেটা হচ্ছে ওই প্রাইম মিনিস্টার ইলেভেনের এগেনস্টে তার পারফরমেন্সটা। ওই ম্যাচে সম্ভবত 23তম ওভারে, যেখানে ওই প্রাইম মিনিস্টার ইলেভেনের দুই ব্যাটার মানে 109 রানের একটা জুটি করে তারা চমৎকারভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই জায়গায় 23তম ওভারে এসে 3 বলের মধ্যেই তিনি 2টা উইকেট তুলে নিলেন। আর তারপর তার ঠিক ভেরি নেক্সট ওভারই মানে ইনিংসের 25 নম্বর ওভারে এসে তিনি ওই 3 বলের মধ্যেই আবার 2 উইকেট তুলে নিলেন। মানে হর্ষিত রানার ওই স্পেলটা শুরু করার আগে ওই প্রাইম মিনিস্টার ইলেভেনের স্কোরটা যেখানে ছিল 2 উইকেটে 131, অল অফ আ সাডেন ওই 2 ওভারের মধ্যেই মানে হর্ষিত রানার ওই 2 ওভারের মধ্যেই তাদের স্কোরটা হয়ে গেছিল তখন 6 উইকেটে 133, মানে মাত্র 2 ওভারের মধ্যেই 2 রানের মধ্যেই তারা 4 উইকেট হারিয়ে ফেলে। আর এই জায়গায় পুরো ক্রেডিটটাই প্রাপ্য হচ্ছে ওই হর্ষিত রানার। চমৎকার বুদ্ধিদীপ্ত বোলিং তিনি ওই জায়গায় করেছিলেন, কন্ডিশন ওয়াইজ খুবই বুদ্ধিমত্তার সাথে তিনি ওই জায়গায় নিজের বোলিংটা এক্সিকিউট করেছিলেন। আর যার ফলস্বরূপ তিনি মাত্র 2 ওভারের মধ্যেই 4-4টা উইকেট তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের। ফলে ওই হর্ষিত রানার দেওয়া ওই ধাক্কাটা থেকে প্রাইম মিনিস্টার ইলেভেন আর সেভাবে খুব একটা বেরোতে পারেনি। ফলে যেখানে মনে হচ্ছিল তাদের স্কোরটা একসময় 300-350 অব্দি চলে যেতে পারে, সেই জায়গায় তাদেরকে মাত্র 240 রানে আটকে রাখতে পেরেছিল টিম ইন্ডিয়া। তো পার্থ টেস্টে তার পারফরমেন্স যেমনই হোক না কেন সেটা তো খুব একটা খারাপ বলাও চলে না। ডেবিউট্যান্ট হিসেবে প্রথম টেস্টে 4 উইকেট শিকার, এটা কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স নয়। আর এছাড়াও ওই প্র্যাকটিস ম্যাচে ওই গোলাপি বলে তার যে অনবদ্য বোলিং পারফরমেন্স, তো ওই পার্টিকুলার স্পেলটার জন্য বা ওই রকম দুর্ধর্ষ বোলিং এক্সিকিউশনের জন্য আমার মনে হয় না হর্ষিত রানাকে বসানোর সাহস টিম ম্যানেজমেন্ট দেখাবে বলে।
তো আমার মনে হয় বুমরা, সিরাজ আর হার্ষিত রানা এই তিনজনকেই হয়তো ভারতের টিম ম্যানেজমেন্ট এই অ্যাডিলেড টেস্টেও কন্টিনিউ করাবে। আকাশদীপ যদিও প্র্যাকটিস ম্যাচে 2 উইকেট শিকার করেছিলেন ওই গোলাপি বলে, তো আমার মনে হয় না আকাশদীপের এই অ্যাডিলেড টেস্টের একাদশে ঢোকার কোনো রকম সম্ভাবনা আছে বলে। আর এছাড়া ভারত তো একজন স্পিনারকে খেলাবে, তো আশ্বিন, জাডেজা আর ওয়াশিংটন সুন্দর স্কোয়াডে থাকা এই 3 স্পিনারের মধ্যেই কোনো একজনকে বেছে নিতে হবে আলটিমেটলি ভারতের একাদশে। তো সেই জায়গায় টিম ম্যানেজমেন্ট কাকে বাঁচবে? দেখুন, এখনো পর্যন্ত ভারত এই পিঙ্ক বলে 4টা টেস্ট খেলেছেন, এই চারটা টেস্টই খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন, আর তিনি ওই জায়গায় সর্বমোট 19টা উইকেট শিকার করেছেন। আর উপরন্তু এর আগের যে ভারত অস্ট্রেলিয়া সফর করে গেছিল 2020-21 মরশুমে, ওখানেও এই অ্যাডিলেডেই কিন্তু ভারত একটা পিঙ্ক বল টেস্ট খেলেছিল। ওই পার্টিকুলার টেস্ট ম্যাচেও অশ্বিন 2 ইনিংস মিলিয়ে 5-5টা উইকেট শিকার করেছিল, যদিও ভারত ম্যাচটা 8 উইকেটে হেরে গেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে অশ্বিন তাদের ব্যাটারদের একেবারে নাচিয়ে ছেড়ে দিয়েছিলেন, 4 উইকেট তিনি শিকার করেছিলেন ওই পেস বান্ধব কন্ডিশনেও। আর এছাড়াও যে বাকি পিঙ্ক বল টেস্টগুলো তিনি খেলেছিলেন সেখানেও তার পারফরমেন্স ছিল যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর এদের কিন্তু পিঙ্ক বল টেস্ট খেলার অভিজ্ঞতা সেভাবে নেই বললেই চলে। জাডেজা মাত্র 2টো পিঙ্ক বল টেস্ট খেলেছেন ওই 4টার মধ্যে, আর ওয়াশিংটন সুন্দর একটা খেলেছেন। তো জাডেজার পারফরমেন্সটা কিন্তু পিঙ্ক বলে খুব একটা ভালো নয় বললেই চলে। আর ওয়াশিংটন সুন্দর ওই একটা ম্যাচেই তিনি খেলেছিলেন, তো ওই জায়গায় আবার তিনি খুব একটা বোলিং করার চান্স পাননি। কিন্তু এই প্রাইম মিনিস্টার 11-এর বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচে আশ্বিনকে কিন্তু আমরা 1 ওভারও বল করতে দেখিনি, ইভেন তাকে মাঠে নেমে ফিল্ডিং পর্যন্ত করতে দেখিনি। তো ওই জায়গায় বল হাতে ওয়াশিংটন সুন্দর আর জাডেজাকেই দেখা গেছিল, তারা একটা করে উইকেটও শিকার করেছিলেন। জাডেজা আবার ইনিংসের শেষের দিকে নেমে 27 রানের একটা ফ্যান্টাস্টিক নকও খেলেছিলেন। তো এই অতীত পরিসংখ্যান আর পারফরমেন্স এই সব কিছু বিচার বিবেচনা করে আমার এটাই মনে হয় রবিচন্দ্রন অশ্বিনকেই এই অ্যাডিলেড টেস্টের একাদশে ভারতের খেলানো উচিত। কারণ তার যে বোলিং ভেরিয়েশন, তার অফ ব্রেক থেকে শুরু করে দুসরা, ক্যারাম বল বা আরও আর কি ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতেও তিনি ডেলিভারি করতে পারেন, তিনি জোরের উপর বল করতে পারেন, স্লোতে টার্ন করাতে পারেন, মানে সব রকম স্পিন বোলিং ভ্যারিয়েশনই তার মধ্যে মজুত রয়েছে, যেটা অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলা ওই পিঙ্ক বল টেস্টে প্রচণ্ড পরিমাণে কার্যকরী হতে পারে। কিন্তু জাডেজার ওয়াশিংটন সুন্দরে কিন্তু সেইভাবে অতটা বোলিং ভ্যারিয়েশন নেই, এছাড়াও তাদের বোলিংটা একটা নির্দিষ্ট প্যাটার্নের উপর ডিপেন্ড করে চলে। তো এই কারণেই আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিন যদি পুরোপুরি সুস্থ থাকে, তিনি যদি পুরোপুরি ফিট থাকেন, ভারতের টিম ম্যানেজমেন্টের অশ্বিনকেই আলটিমেটলি একাদশে রাখা উচিত। আর এছাড়াও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি তো থাকবেন, তো দরকার পড়লে তিনিও ওই 5 থেকে 10 ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন। তিনিও পার টেস্টে একটা উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে, তো তার বোলিংটাও এই জায়গায় যথেষ্ট কার্যকরী হয়ে উঠলেও উঠতে পারে। তাহলে পিঙ্ক বলের অ্যাডিলেড টেস্টে ভারতের বোলিং লাইন আপটা এরকমই হতে চলেছে: জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর হার্ষিত রানা এই তিনজন মেন পেসার হিসেবে খেলবেন, আর একমাত্র স্পিনার হিসেবে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। আর এছাড়া নীতিশ কুমার রেড্ডি তিনি তো থাকবেন ব্যাকআপ পেসার হিসেবে, যিনি কয়েক ওভার হাত ঘুরিয়ে ভারতের ওই বাকি পেসারদের সাহায্য করতে পারবেন। তো আপনাদের কি মনে হয়, অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারতের কি এই বোলিং লাইন আপ নিয়েই নামা উচিত, নাকি এই জায়গায় আপনারা কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?